আজকের গল্পটি কোনো কাল্পনিক কাহিনী নয়, বরং এক শিউরে ওঠার মতো সত্যি ঘটনার উপর নির্ভর করে তৈরি, যা কোরিয়ার ইতিহাসের একটা কালো অধ্যায়। এই গল্প এমনই এক দ্বীপের, যেটিকে বাইরে থেকে দেখতে একটা শান্তির রাজ্য মনে হয়, কিন্তু ঘরের চার দেওয়ালের ভেতরে লুকিয়ে আছে এমন এক অন্ধকার রহস্য যা জানলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। এই গল্পের প্রতিটি মিনিট, প্রতিটি সিন আপনাকে এক নতুন প্রশ্নের সামনে দাঁড় করাবে, কিন্তু আসল খুনি কে? সত্যি বলছি, গল্পের শেষে যে সত্যটি বেরিয়ে আসবে তা আপনার সব ধারণা ভুল প্রমাণ করে দেবে। গল্পে শুরু হয় কোরিয়ার মূল ভূখণ্ড থেকে অনেক দূরে অবস্থিত এক নির্জন দ্বীপ হেইশান দ্বীপকে ঘিরে। এই দ্বীপে কিছু জেলে মিলে একজন শিক্ষিকাকে ধরার পর পাশবিকভাবে ধর্ষণ করে, কিন্তু তাদের পাপের তালিকা এখানেই শেষ হয় না। নিজেদের এই নগণ্য অপরাধ ঢাকা দেওয়ার জন্য তারা সেই মহিলাকে হত্যা করে এবং প্রমাণ মিটিয়ে দেওয়ার জন্য তার দেহকে টুকরো টুকরো করে ফেলে দেয় সমুদ্রের অথহি জলে। এই শয়তানের দল এখানেই থেমে থাকেনি, দ্বীপে থাকা এক অল্প বয়সী বিধবা মহিলার দিকে তাদের কুৎসিত হাত বাড়ায়। মহিলাটি নিজেকে বাঁচানোর জন্য যতটা চেষ্টা করে, এই পশুগুলো ততটাই হিংস্র হয়ে ওঠে। নির্যাতন করার পর তারা তার ছোট্ট মাসুম মেয়েটিকেও ছাড়েনি। নিজের চোখের সামনে মেয়েকে নষ্ট হতে দেখে মাটি রুদ্র মূর্তি ধারণ করেন, ক্ষোভে ফেটে পড়েন এবং হাতে কাস্তে তুলে নেন প্রতিশোধ নেবার জন্য। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই ওত পেতে থাকা এক লোক তাকে গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলে। কিন্তু এই পুরো ভয়ঙ্কর দৃশ্যটি লুকিয়ে দেখে ফেলে তার ছোট্ট মেয়েটি, যে তার মাকে খুঁজতে এসেছিল। ছোট্ট মেয়েটি কাঁদতে কাঁদতে দ্বীপের একমাত্র পুলিশ স্টেশনে পৌঁছায়, কিন্তু হতভাগা মেয়েটি জানত না যে পুলিশ প্রথম থেকেই এই অপরাধীদের পকেটে ছিল। পুলিশ প্রধান উল্টো মেয়েটিকেই ধমক দেয় এবং বলে যে যদি সে কোনো প্রমাণ না দেখাতে পারে তাহলে তাকে মানহানির অভিযোগে জেলে পাঠিয়ে দেওয়া হবে। এই ঘটনার পর মেয়েটির জীবন নরকে পরিণত হয়। শারীরিকভাবে সে এমন একটি অসুস্থতার শিকার হয় যা তাকে সারা জীবন বহন করতে হয়। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেও সে বেঁচে ফেরে, কিন্তু তার মনের মধ্যে শুধু একটাই আগুন জ্বলতে থাকে, প্রতিশোধের আগুন। বহু বছর পর এক সুন্দরী ও আধুনিকা মেয়ে সেই অভিশপ্ত হেইশান দ্বীপে পা রাখে। দ্বীপের পরিবেশ সুন্দর হলেও সম্পদের অভাবে সাধারণত কেউ এখানে আসতে চায় না। এই মেয়েটির নাম জি ইউন। তার আগমনে দ্বীপের পুরুষদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়, কারণ তারা এত ফ্যাশনেবল ও সুন্দরী মেয়ে আগে কখনো দেখেনি। শুধু সাধারণ পুরুষেরাই নয়, দ্বীপের সবচেয়ে ক্ষমতাশালী লোক, মৎস্যজীবী সমিতির প্রধান ইয়ংতাই জি ইউনের সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। প্রথম দেখাতেই সে জি ইউনের উপর আকৃষ্ট হয়ে যায়। বাইরে থেকে এদের মাছ ধরা জেলে মনে হলো আসলে এরা সমুদ্রের নিচে থেকে পুরনো জিনিসপত্র চোরাচালান করার অবৈধ কাজ করে। জি ইউন তার ভাড়া বাড়িতে এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল, কিন্তু যখন সে তার ডাইভিংয়ের সরঞ্জাম গোছাচ্ছিল তার খবর ছিল না যে দুজন লোক কুমতলব নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই মাথায় টুপি পরা রুনজি এসে জি ইউনের সাথে কথা বলার চেষ্টা করে। মেয়েটির মনে ভালো ধারণা তৈরি করার জন্য সে বাড়ির কোনায় পড়ে থাকা একটা সাইকেল ঠিক করার ভান করে। রুনজির এই কুৎসিত চেহারা আর আচরণ দেখে জি ইউন বেশ সতর্ক হয়ে যায়। রুনজি দেখে যে মেয়েটি তাকে কোনো পাত্তাই দিচ্ছে না, তাই সে মনে মনে পরিকল্পনা করে যে এখানেই তাকে আক্রমণ করবে। যখনই সে জি ইউনের গলা টিপতে যাচ্ছিল, ঠিক তখন এক মহিলা হঠাৎ করে এসে হাজির হয়। ধরে পড়ার ভয়ে রুনজি থেমে যেতে বাধ্য হয়। এই তীক্ষ্ণ দৃষ্টির মহিলাটি ছিল রুনজির স্ত্রী মেইলান। বছরখানেক আগে মেইলান এই দ্বীপে ঘুরতে এসেছিল, কিন্তু ইয়ংতাই আর তার লোকজন তার সৌন্দর্যে পাগল হয়ে তাকে জোর করে দ্বীপে আটকে রাখে এবং একটা দাসত্বের চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করে। নামে সে রুনজির স্ত্রী হলেও আসলে সে পুরো দলের যৌন লালসা মেটানোর একটা দস্তুতে পরিণত হয়েছিল। এই কয়েকজন অপরাধী পুরো দ্বীপে রাজত্ব করত। কেউ তাদের কথা না শুনলে কমপক্ষে প্রচণ্ড মার খেতে হতো, আর বেশি বাড়াবাড়ি করলে তাকে নৃশংসভাবে হত্যা করা হতো। কিন্তু এই শয়তানেরদের হাতে মার খেয়ে হুয়াচ্যাং দমে যাওয়ার পাত্র ছিল না। সে রুনজিকে একা পেয়ে লাঠি দিয়ে তার ওপর প্রতিশোধমূলক আক্রমণ করে, কিন্তু এরপর থেকে দুজনকেই আর খুঁজে পাওয়া যায়নি। তাই ইয়ংতাই তার দলবল নিয়ে হুয়াচ্যাংয়ের ভাই হুয়া শৌয়ের কাছে যায় এবং 50 মিলিয়ন কোরিয়ান ওন ক্ষতিপূরণ হিসেবে দাবি করে। কিন্তু হুয়া শৌ, যে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে, তাদের দেখে একটুও ভয় পায় না, বরং সে উল্টো তাদের ব্ল্যাকমেল করে যে সে তাদের অবৈধ কথা ফাঁস করে দেবে। ইয়ংটাই বুঝে যায় যে এই লোকটিকে যদি বাঁচিয়ে রাখা হয় তাহলে সে সব জাড়িজুড়ি ফাঁস করে দেবে, তাই তাকে চিরতরে চুপ করানো ছাড়া আর কোনো উপায় নেই। তারা হুয়া শৌকে নৃশংসভাবে হত্যা করে এবং তার লাশকে সমুদ্রের জলে ফেলে দেয়। ইয়ংতাইয়ের কাছে খুন করে যেন একটা ডাল ভাতের মতো। এরপর ইয়ংতাই পুলিশ প্রধানকে ডাকে এবং রুনজিকে খুঁজে বের করতে বলে, কারণ তারা সমুদ্রের নিচে একটা জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল, কিন্তু তাদের দলে একমাত্র রুনজি এত গভীরে ডুব দিতে পারত। সুতরাং এই কাজ উদ্ধার হবে কিনা তা নির্ভর করছিল রুনজির ওপর। কিন্তু পুলিশ প্রধান যখন ক্লু খুঁজতে হুয়া শৌয়ের ঘরে যায়, সে টেবিলের ওপর টাটকা রক্তের দাগ দেখতে পায়। সে দৌড়ে গিয়ে ইয়ংতাইকে এই খবরটি জানায়, কিন্তু ইয়ংতাই উল্টো তাকেই মারধর শুরু করে।
আসলে পুলিশ প্রধান শুধু তার কাছ থেকে ঘুষি নিত না, বরং তার আজকের এই পথটি ইয়ংতাইয়ের জন্যই পাওয়া। ইয়ংতাই তার ঘুষের হিসেবের খাতা বের করে তাকে ঠিকমতো কাজ করার জন্য হুমকি দেয়। সবাই চলে যাওয়ার পর ইয়ংতাই তার মনের সব রাগ ঝাড়ে মেইলানের ওপর। কিন্তু মেইলান এই অত্যাচারে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে অগণিতবার পালানোর চেষ্টা করেও ব্যর্থ হতো, কারণ দ্বীপ থেকে বেরোনোর সব নৌকা ইয়ংতাই নিয়ন্ত্রণ করত। অন্যদিকে জিইউন যখন সমুদ্রের দৃশ্য উপভোগ করছিল, তার মনে হয় কেউ যেন তাকে আড়াল থেকে লক্ষ্য করছে। সে সাহায্যের জন্য পুলিশ স্টেশনে যায়, কিন্তু মার খেয়ে বসে থাকা পুলিশ প্রধান তাকে বলে দেয় যে সরকার এই দ্বীপকে অনেক আগেই ত্যাগ করেছে, এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই এখানে বিপদ হওয়া স্বাভাবিক। একজন মেয়ের এখানে আসার আগে মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত ছিল। পুলিশের কথা শুনে জিউন হতবাক হয়ে যায়। বাড়ি ফেরার পথে সে তার সাইকেলের ঝুড়িতে কিছু চিংড়ির চিপসের প্যাকেট দেখে। তার মনে পড়ে দ্বীপের একজন বোকা লোক তাকে একবার চিপসের প্যাকেট দিয়েছিল। তাই সে তার পিছু নিয়ে একটা নির্জন সমুদ্র তীরে পৌঁছায়। আর সেখানে যে দৃশ্য সে দেখে তাতে তার গা হিম হয়ে যায়। সে দেখতে পায় পুলিশ প্রধান সেই লোকটিকে মারধর করছে, আর তাদের কথোপকথন শুনে সে বুঝতে পারে যে অপরাধীরা এখন তাকেই হত্যা করার পরিকল্পনা করছে। প্রাণ ভয়ে জিউন দৌড়ে ঘরে ফিরে আসে এবং রাতেই দ্বীপ থেকে পালানোর পরিকল্পনা করে। কিন্তু টিকিট কাউন্টারে গিয়ে সে জানতে পারে যে ঝড় বৃষ্টির আশঙ্কায় আগামী কয়েকদিন কোনো নৌকা ছাড়বে না। জিউন জানত না যে টিকিট বিক্রেতাও ইয়ংতাই এর লোক। ঠিক তখনই ইয়ংতাই খবর পায় যে অনেকদিন ধরে নিখোঁজ থাকা হুয়া ক্যাংকে পাওয়া গেছে। ইয়ংতাই তাকে জেরা করলেও সে বারবার বলতে থাকে যে সে রুঞ্জিকে লোকায়নি, কিন্তু ইয়ংতাই তাকে নৃশংসভাবে হত্যা করে, কারণ আগেই সে তার ভাইকে মেরে ফেলেছিল। তাই প্রতিশোধের ভয়ে সে হুয়া ক্যাংকে বেঁচে রাখতে চায়নি। আরও অদ্ভুতভাবে এরপর পুলিশ প্রধানও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। এতে জুনিয়র পুলিশ অফিসারের সন্দেহ হয় যে এই সব ইয়ংতাইয়ের কাজ, কিন্তু ইয়ংতাই উল্টো সন্দেহ করে যে এই সব কিছুর সাথে জিউন জড়িত, কারণ সে দ্বীপে আসার পর থেকেই এত অঘটন ঘটছে। সে জুনিয়র পুলিশকে চাপ দিয়ে জিউন সম্পর্কে তথ্য বের করতে বলে। খুব তাড়াতাড়ি পুলিশ জানতে পারে যে জিউনের বাবা মা বহু বছর আগে এই দ্বীপেই থাকত, এবং ইয়ংতাই একটা ছবি দেখে চিনতে পারে যে জিউনের চেহারা বহু বছর আগে নৃশংসভাবে হত্যার শিকার হওয়া চুই পরিবারের সেই ছোট্ট মেয়েটির সাথে খুব মিলে যায়। সে বুঝে যায় জিউন প্রতিশোধ নিতে এসেছে। সে সাথে সাথে তার লোকজনকে দ্বীপ ব্লক করার নির্দেশ দেয় এবং জিউনকে ধরার জন্য পাঠায়। ঠিক সেই সময় ইয়ংতাই দেখে তার ঘরের সিন্দুকটি কেউ ঘেটেছে। যখন সে ভাবছিল এটা কার কাজ, তার সামনে এসে দাঁড়ায় মেইলান, যার চোখে ছিল ভয়ের ছাপ। মেইলানকে ধরে একটা নির্জন জায়গায় নিয়ে যায় ইয়ংতাই। বছর বছর ধরে অত্যাচারিত হতে হতে মেইলানের জীবন নরকে পরিণত হয়েছিল, কিন্তু ইয়ংতাইয়ের মনে কোনো দয়া ছিল না। যাতে মেইলান আর পালানোর চিন্তা না করে, তাই সে শাস্তির হিসেবে তার একটা হাত কেটে ফেলার পরিকল্পনা করে। যখনই সে হাত তুলতে যাবে, তখনই কেউ একজন পিছন থেকে এসে তার কোমরে ছুরি দিয়ে আঘাত করে। হামলাকারীকে দেখার আগেই তাকে কুড়াল দিয়ে মেরে অজ্ঞান করে দেওয়া হয়। যখন ইয়ংতাইয়ের জ্ঞান ফেরে, তখন রাত হয়ে গেছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে জিউন। আসলে জিউনই ছিল সবকিছুর মাস্টার মাইন্ড। সে দ্বীপে আসার আগেই টিকিট বিক্রেতার সাথে দেখা করেছিল এবং অনেক টাকার বিনিময়ে তাকে নিজের দলে নিয়েছিল। সে মেইলানের সাথেও লুকিয়ে দেখা করে তাকে সব পরিকল্পনা বুঝিয়ে দিয়েছিল। কিন্তু যখনই জিউন ইয়ংতাইকে শেষ করে দিতে যাচ্ছিল, তখনই সেখানে এসে পড়ে জুনিয়র পুলিশ অফিসার। কিন্তু জিউন তার সাথে সংঘাতের পথে না গিয়ে মানুষের লোভ আর স্বার্থপরতাকে কাজে লাগায়। সেই ইয়ংতাইয়ের অবৈধ সম্পত্তির ভাগ দেওয়ার লোভ দেখিয়ে পুলিশকে পিছু হটতে বাধ্য করে। গল্পের ফ্ল্যাশব্যাক। ছোটবেলায় জিউন একদিন বাড়ি ফিরে দেখে তার মাকে এক বয়স্ক লোক নির্যাতন করছে। সে তার মাকে বাঁচানোর জন্য ছুটে যেতে চাইলেও তাকে দরজার বাইরে আটকে দেওয়া হয়। ছোট্ট জিউন দরজায় আঘাত করে, চিৎকার করে, কিন্তু তার কান্না সেই পশুদের কানে পৌঁছায় না। সে অসহায়ভাবে দেখতে হয় কিভাবে তার মা একদল নরপশুর হাতে নির্যাতিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে এক লোক তার মুখ চেপে ধরে এবং তাকে টেনে হিঁচড়ে একটা পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তার উপর চালানো হয় অমানবিক বিকৃত অত্যাচার। আর এই লোকটি ছিল আজকের এই ক্ষমতাশালী ইয়ংতাই। তাদের পাশবিক আচরণের কারণে জিউনের জরায়ু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে চিরদিনের মতো মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এই ঘটনার পর সে বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। আর তখনই সে সিদ্ধান্ত নেয় তার বাকি জীবনটা সে উৎসর্গ করবে সেই লোকগুলোর উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আসলে এতগুলো বছর ধরে জিউন নীরবে সেই লোকগুলোর গতিবিধির উপর নজর রাখছিল। সে নিজেকে তৈরি করেছে, পড়াশোনা করেছে, টাকা জমিয়েছে, আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছে। যখন তার বুদ্ধি এবং আর্থিক সামর্থ্য প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, তখনই সে এই দ্বীপে পা রেখেছে চূড়ান্ত আঘাত হানার জন্য। আর এই মিশনে সে ইতিমধ্যেই সফল হয়েছে। সেই বছর তার মাকে ধর্ষণের সাথে জড়িত রুঞ্জি এবং লাউজিনকে সে নিজের হাতে শেষ করে দিয়েছে। যে পুলিশ প্রধান সেদিন টাকার লোভে ছোট্ট মেয়েটির কান্না শোনেনি, তাকেও জিউন তার পাপের শাস্তি দিয়েছে। শুধু তাই নয়, 5 বছর ধরে বন্দী থাকা মেইলানকেও সে এই নরক থেকে উদ্ধার করে দ্বীপ থেকে নিরাপদে পাঠিয়ে দিয়েছে।
ইয়ং তাইয়ের কাছ থেকে সন্দুকের পাসওয়ার্ড জানার পর জি ইউন তার সমস্ত অপরাধের প্রমাণ সংগ্রহ করতে যায়, কিন্তু সে ঘুরতেই আহত বাঘের মতো ইয়ং তাই তার শরীরের দড়ি ছেড়ে ফেলে এবং জি ইউনের ওপর ঝাঁপিয়ে পড়ে। যদিও ইয়ং তাই গুরুতরভাবে আহত ছিল, কিন্তু জি ইউনের মতো একটি মেয়ের সাথে পেরে ওঠা তার জন্য কঠিন ছিল না। কিছুক্ষণের মধ্যেই জি ইউন তার শক্তির কাছে পরাস্ত হয়, কিন্তু ইয়ং তাই, এই বিকৃত মনা লোকটা, এমন সংকটময় মুহূর্তেও প্রতিশোধের বদলে জি ইউনকে ধর্ষণ করতে চায়। তার ভেতরের পশুটা আবারও জেগে ওঠে। ঠিক সেই মুহূর্তে জি ইউন হাতের কাছে একটি মদের বোতল পেয়ে যায় এবং সেটা দিয়ে ইয়াং তাইয়ের মাথায় সজোরে আঘাত করে। মৃত্যুর মুখ থেকে বেঁচে চড়া জি ইউন দ্রুত উঠে দাঁড়ায়। যখনই সে কুড়াল দিয়ে এই পশুটাকে চিরতরে শেষ করে দিতে যাবে, ঠিক তখনই ইয়াং তাই মাটি থেকে একটি ছুরি তুলে নিয়ে জি ইউনের পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু এই মুহূর্তে জি ইউনের মনে কোনো ব্যথা ছিল না, তার সারা শরীর ঘৃণায় পরিপূর্ণ ছিল। তার চোখের সামনে ভাসছিল তার মায়ের অসহায় মুখ। সে তার মৃত মায়ের হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর ছিল। জি ইউন তার সমস্ত শক্তি দিয়ে কুড়ালটি তুলে নেয়। জি ইউনের গর্জনের সাথে ইয়াং তাইয়ের অপরাধের অস্ত্র, অর্থাৎ যে পুরুষাঙ্গ দিয়ে সে এতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে, সেটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অবশেষে অতিরিক্ত রক্তক্ষরণের যন্ত্রণায় ছটপট করতে করতে তার মৃত্যু হয়। বড় প্রতিশোধ নেওয়ার পর জি ইউনের মনের ঘৃণার আগুনও ধীরে ধীরে শান্ত হয়। সে তার জীবনের সবচেয়ে বড় বোঝা থেকে মুক্ত হয়। এরপর তার জন্য অপেক্ষা করছিল এক সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ। আর সেই পশুদের লাশগুলোকে জি ইউন গভীর সমুদ্রের একটি মাছ চাষের খাঁচায় ফেলে দেয়, যাতে তাদের চিহ্ন কেউ খুঁজে না পায়। এইভাবেই শেষ হয় এক মেয়ের ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনী। বন্ধুরা, আজকের এই গল্পটি হয়তো আপনাদের মনকে ভারাক্রান্ত করে দিয়েছে। এটা শুধু একটি সিনেমার কাহিনী নয়, এটা আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। এই গল্প আমাদের শেখায় যে অন্যায় যত শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন তার পতন হবেই। জি ইউনের মতো মেয়েরা একা নয়, আমাদের চারপাশে এমন অনেক জি ইউন আছে যারা নীরবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। এই গল্প আমাদের সেই সব মানুষের পাশে দাঁড়ানোর সাহস যোগায়। এটা আমাদের মনে করিয়ে দেয় যে একজন মানুষ যদি সত্যি মন থেকে চায়, তাহলে সে একাই পুরো ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। আজকের এই গল্প এবং আমাদের বার্তা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর এইরকম আরও জীবনমুখী গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।